সবাইকে শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। এই কোভিড-19 মহা দুর্যোগকে তোমরা ভয় না পেয়ে বরং সচেতন এবং সতর্ক থাকবে, সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে এই দুর্যোগকেই তোমরা সহজেই মোকাবেলা করতে পারবে। আমি বিজন গোলদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। চলো আজ আমরা পড়ায় ফিরে যাই। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, দেখতে পাচ্ছ তোমরা, নৌকার গুণ টানা। আসলে এর বেসিকটা হচ্ছে ভেক্টর বিভাজন। এর পূর্ববর্তী লেকচারে তোমরা পড়েছ। আমরা এই ভেক্টর বিভাজনের একটি প্রয়োগ আমরা হচ্ছে এই নৌকার গুণ টানা। স্যার, নৌকার গুণ টানা তো আমরা কোনোদিন দেখিনি। হ্যাঁ, কথা সত্য, কারণ তোমরা এখন অত্যাধুনিক যুগে বাস করো। এখন কোনো নৌকাতে এই গুণ টানার কোনো ব্যবহার আমরা দেখিনি, কারণ এখন যন্ত্রচালিত নৌকা এসে গেছে। তো গ্রাম বাংলায় একটা সাধারণ ঘটনা ছিল, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আমি দেখেছি, আমার পূর্বে যারা, অর্থাৎ তোমার আব্বু আম্মু, ওনরাও হয়তো গ্রামে দেখেছেন। এখন নৌকার গুণ টানা বিষয়টা কখন হয়, গুণটা কি? নৌকার গুণ টানা হয় যখন মাঝি নৌকো বোঝাই করে নদীপথে কোথাও কোনো একটা দুর্গন্তব্যে পৌঁছায় বা পৌঁছানোর চেষ্টা করে। তখন দেখা যাচ্ছে স্রোত তার বিপরীতে যাচ্ছে অথবা বাতাস তার বিপরীতে প্রবাহিত হচ্ছে। ফলে মাঝি স্বাভাবিকভাবে যে নৌকা বেয়ে নেয় বা নৌকা চালিয়ে নেয়, ওই পদ্ধতিতে নৌকা ঠিকমতো চালাতে পারে না। তখন বাধ্য হয়ে কি করে, তারা এই গুণ টানার ব্যবস্থা করে, ফলে তাদের গন্তব্যে পৌঁছায়। বিস্তারিত যাওয়ার আগে চলো আমরা একটা ভিডিও দেখে নিই। ঘোড়াটির নৌকা আড়াআড়ি বা তির্যকভাবে টানছে, কিন্তু নৌকাটি সোজা যাচ্ছে। কিন্তু কেন, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা নদী, এর দুই পাশে দুই কিনারা। কোন এক ব্যক্তি বা মাঝি তার বোঝাই নৌকা নিয়ে কোন এক দূর গন্তব্যে হয়তো রওনা দিবে। তো দেখা যাচ্ছে যে হয়তো ওই নদীতে স্রোত তার বিপরীত দিকে ছিল, মানে অনুকূলে নয়, অথবা বাতাস প্রবাহিত হচ্ছে বিপরীত দিকে। তখন মাঝি প্রচলিত যে নিয়ম, প্রচলিত অর্থাৎ বইটা দিয়ে বা লগি দিয়ে যে নৌকা চালিয়ে নেওয়া, এটার পাশাপাশি বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন। সেই বিকল্প ব্যবস্থারই একটা অংশ হচ্ছে গুণ টানা। গুণ টানা তাহলে কি? এই হচ্ছে আমাদের বোঝাই নৌকা, এর পিছনের এই মাথা এবং এই মাথাকে বলা হয় গলুই, আর পিছনে এটাকে বলা হয় হাল। এখন যে কোন এক মাঝি হয়তো পিছনে হাল ধরে বসে থাকে, অন্য কোনো মাঝি বা আরও একাধিক ব্যক্তি, একজন হবে এমন কোনো কথা নাই, একাধিক ব্যক্তি হতে পারে, সে এই গলুইয়ের মাথায় রশি বেঁধে, যে রশিটাকে আমরা বলছি গুণ, বেঁধে সে পাড়ে নেমে যায়। এই পাড় দিয়ে সে করে কি, টেনে টেনে নিয়ে যায়। তো এই রশিটা সাধারণত এরকম গলুইয়ের মাথা থেকে একটা বাঁশের মাথায় এরকম বাঁধা থাকে, বাঁশটাকে কাঁধে ঠেস দিয়ে ঝুঁকে ঝুঁকে হাঁটতে থাকে, তার মানে বল প্রয়োগ করে। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই মাঝি তো তির্যকভাবে, অর্থাৎ নৌকাকে পাড়ের দিকে টানছে, তাহলে নৌকা কিভাবে দূর গন্তব্যে যাবে? বল তো তির্যকভাবে প্রয়োগ করছে, কিন্তু নৌকা চলবে সোজা। এটাই আমাদের আলোচ্য বিষয়। তো এই বলকে আমরা জানি, যেহেতু এটা তির্যক বল, এই বলকে বিভাজন করলে আমরা জানি দুটি উপাংশ পাওয়া যায়। এটাকে আমরা লম্বাংশ বলি, তোমরা পূর্ববর্তী একটা লেকচারে পেয়েছো। তো যেহেতু এফকে বিভাজন করলে একটা অংশ যাবে
নদী বরাবর, আর একটা অংশ যাবে পাড় বরাবর। যেদিকে কোণ বিবেচনা করা হয় সবসময় সেই অংশটাকে আমরা ভূমি বা আনুভূমিক রেখা কল্পনা করি বা বিবেচনা করি। আর ভূমি বরাবর হয় সবসময় কজ উপাংশ, আর বাকি যেটা থাকে সেটা হলো সাইন উপাংশ। এখন যদি আমরা কোণ এই রেখার সাথে বিবেচনা করতাম তাহলে এটা হতো আমাদের ভূমি, আর এটা হতো আমাদের লম্ব উপাংশ, অর্থাৎ এই বরাবর হতো এফ কস থিটা, এই বরাবর হতো এফ সাইন থিটা। তার মানে লম্বাংশটা সম্পূর্ণ কোণ বিবেচনার উপর নির্ভর করে। আচ্ছা, এখন এই এফ কস থিটা নদী বরাবর, অর্থাৎ এফ কস থিটার কারণেই নৌকাটি সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ আমি বলবো নৌকাটাকে চালিয়ে নেওয়ার জন্য আমাদের যে কার্যকর বল হচ্ছে এফ কস থিটা, যার কারণে নৌকাটি সামনের দিকে এগিয়ে যায়। আর এফ সাইন থিটা পাড় বরাবর। এখন যদি এই বলটিকে আমরা অকার্যকর করতে না পারি, নষ্ট করতে না পারি, ঠিকই নৌকা পাড়ে চলে যাবে। তাহলে এই অংশকে মাঝি নষ্ট করে এই হাল দিয়ে। হাল পানির সাথে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই বল, অর্থাৎ যদি আমি বলি এই উল্টা দিকে একটা বল প্রয়োগ করে, এই বল ওই বলকে নিষ্ক্রিয় করে দেয়। ফলে আর এফ সাইন থিটা থাকে না, যার কারণে একমাত্র কার্যকরী বল হচ্ছে এফ কস থিটা। এফ কস থিটার কারণেই নৌকা সামনের দিকে চলতে থাকে। তাহলে দেখা যাক আমরা প্রযুক্ত বল সমান সমান হচ্ছে এফ, আর বল যে কোণে প্রয়োগ করা হয়েছে সেই সৃষ্ট কোণ সমান সমান থিটা। তাহলে এফকে বিভাজন করলে যে আমাদের কার্যকর উপাংশ বা আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ বা কার্যকর বল, যেটাকে আমরা বলছি কার্যকর বল বা উপাংশ এফ কস থিটা, যা নদী বরাবর। উলম্ব উপাংশ অর্থাৎ আমি বলবো এটা হাল দ্বারা নষ্ট বল অবলিক পাড় বরাবর বল, পাড় বরাবর বল এফ সাইন থিটা। তার মানে আমাদের কার্যকর বল হচ্ছে কোনটা? এই এফ কস থিটা। এটার কারণেই নৌকাটি চলে। এখন দেখি মাঝি ইচ্ছা করলে কিন্তু একই বল প্রয়োগ করে সে পূর্বের তুলনায় অধিক গতিতে নৌকাটিকে চালিয়ে নিতে পারে। কিভাবে? এফ এর মান সে চেঞ্জ করবে না। তাহলে আমরা দেখি কার্যকর বলের দিকে আমরা তাকালে বুঝতে পারবো এখানে কার্যকর উপাংশের মধ্যে আছে আমার প্রযুক্ত বল এবং কোণের কজ উপাংশ। আমরা জানি কোণের মান যদি ছোট হয় বা ক্ষুদ্র হতে থাকে তাহলে কজের মান বৃদ্ধি পেতে থাকে। তো মাঝি যদি ইচ্ছা করে কোণটাকে আগের থেকে ছোট করে টানতে থাকে তাহলে থিটা কমলে কস বৃদ্ধি পাবে, ফলে এফ কস থিটা বৃদ্ধি পাবে। তার মানে এখন মাঝি প্রশ্ন হচ্ছে মাঝি কোণটাকে ছোট করবে কিভাবে? মাঝি যদি ইচ্ছা করে, দেখো মাঝি যদি রশিটিকে বৃদ্ধি করে দেয়, বৃদ্ধি করে, তাহলে কিন্তু থিটা পূর্বের তুলনায় দেখো হ্রাস পাচ্ছে। এটি মাঝির টেকনিক। তার মানে হচ্ছে যে রশি বা গুণ বৃদ্ধি করলে থিটা হ্রাস পায়, অর্থাৎ কস থিটা বৃদ্ধি পায়। এ কারণে কার্যকর বল পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে
নৌকাটি অধিক গতিতে এখন চলতে পারবে। আমরা এরপরে দেখব যে একাধিক ব্যক্তি যদি রশি টানে তাহলেই বা কেমন হবে। দুই পাড় দিয়েও রশি টেনে নৌকাটিকে চালিয়ে নেওয়া সম্ভব। দেখা এখন যদি একজন ব্যক্তির পরিবর্তে দুইজন ব্যক্তি নৌকাটিকে টেনে নিতে চায় তাহলে এক্ষেত্রে দুটি উপাংশ আসবে, দেখা যাক। প্রথম ব্যক্তির প্রযুক্ত বল F1 এবং নদীর সাথে যে কোণ তৈরি করেছে θ1। দ্বিতীয় ব্যক্তির প্রযুক্ত বল F2 এবং নদীর সাথে যে কোণ তৈরি করেছে θ2। F1কে বিভাজন করলে এর আনুভূমিক উপাংশ F cos θ1 যা নদী বরাবর কার্যকর, অর্থাৎ নৌকাটিকে সামনের দিকে এগোনোর জন্য দায়ী। আর বাকি উলম্ব উপাংশ F sin θ1 যা পাড় বরাবর অর্থাৎ তীরের দিকে কার্যকর। যদিও এই নৌকাটিকে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য এই বলগুলো কাজে লাগে না। একইভাবে F2-র একটা উপাংশ যদি পাই আমরা, আনুভূমিক উপাংশ F2 cos θ2, সেটাও হচ্ছে নদী বরাবর অর্থাৎ কার্যকর বল। F2 এর উলম্ব উপাংশ F2 sin θ2 যা তীর বরাবর বা পাড় বরাবর। তাহলে এখানে নদী বরাবর যে উপাংশ দুটি আসছে, একটি হচ্ছে F1 cos θ1 আর F2 হচ্ছে F2 cos θ2। তার মানে হচ্ছে কার্যকর বল হবে এখানে সমষ্টি হবে F1 cos θ1 প্লাস F2 cos θ2। আর যেটা অকার্যকর বা হাল দ্বারা নিষ্ক্রিয় বল সেটা হচ্ছে F1 sin θ1 আর F2 sin θ2। দেখা যাক তাহলে। প্রথম ব্যক্তির প্রযুক্ত বল F1 প্রথম ব্যক্তি কর্তৃক সৃষ্ট কোণ θ1। তাহলে কার্যকর বল F1 cos θ1 আর বিনষ্ট বল বা তীর বরাবর যে বলটি তীরের দিকে অর্থাৎ পাড়ের দিকে, যেটা পাড়ের দিকে কার্যকর, পাড়ের দিকে উপাংশ বা এটাকে আমরা বলছি অকার্যকর বা বিনষ্ট। অকার্যকর বল সমান সমান F1 sin θ1, রাইট। এবার আমরা দেখি দ্বিতীয় ব্যক্তির প্রযুক্ত বল F2 দ্বিতীয় ব্যক্তির দ্বারা সৃষ্ট কোণ θ2। তাহলে কার্যকর বল কত আমরা একটু সংক্ষেপে লিখছি। তাহলে কার্যকর বল, দ্বিতীয় ব্যক্তির কার্যকর বল হচ্ছে F2 cos θ2। অকার্যকর বল বলছি F2 sin θ2। এই অকার্যকর বল আসলে বিষয়টা এরকম যে আমাকে নৌকাটিকে সামনে অগ্রসর হওয়ার জন্য দায়ী নয়,
এবং হাল দ্বারা এটাকে বিনষ্ট করা হয় বা নিউট্রাল বা নিরপেক্ষ করা হয়। তাহলে এখানে মোট কার্যকর বল কত হচ্ছে? তাহলে মোট কার্যকর বল, মোট দুই ব্যক্তি কর্তৃক মোট কার্যকর বল সমান সমান হচ্ছে F1 cos θ1 প্লাস F2 cos θ2। রাইট, তাহলে অকার্যকর বল হচ্ছে কত? মোট অকার্যকর বা হাল দ্বারা নষ্ট বল F1 sin θ1 প্লাস F2 sin θ2। এই হচ্ছে দুই ব্যক্তি যদি একই পার্ট দিয়ে ভিন্ন ভিন্ন বলে বা ভিন্ন ভিন্ন কোণে নৌকাটিকে টানে। এটা হতে পারে দুই ব্যক্তি একই রশি ধরেও টানতে পারে, তোমরা বুঝতে পারছো, সেটা আমরা এখন দেখাচ্ছি না। ধরো একই রশি বরাবর দুই ব্যক্তি যদি টানে তাহলে দুটি বল একসাথে যোগ হবে, কোণ হবে তখন একটি। তোমরা এটা পারলে ওটাও পারবে। এই এখন যদি এরকম হয়, যদিও এটা বাস্তবসম্মত না, যে নদীর দুই পাড় দিয়ে দুই ব্যক্তি নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ এটা হতেই পারে, গাণিতিক বা ফিজিক্স এটা হতেই পারে বল প্রয়োগ করে, কিন্তু বাস্তবসম্মত না। এই জন্য বলেছি যে দুই ব্যক্তি যদি রশিতে দুই দিকে টানে তাহলে বাকি নৌকাগুলি যাওয়া মুশকিল বা অসুবিধা হয়। তারপর এখন যদি দুই ব্যক্তি দুই পার্ট দিয়ে ভিন্ন ভিন্ন বল অথবা একই বল ভিন্ন ভিন্ন কোণে অথবা একই কোণে নৌকাটিকে টানতে শুরু করে, তাহলে কি হবে? দেখো আমরা অলরেডি দেখেছি যে প্রথম ব্যক্তির প্রযুক্ত বল F1 সৃষ্ট কোণ θ1, দ্বিতীয় ব্যক্তি অন্য পার্ট দিয়ে F2 সৃষ্ট কোণ θ2। তো F1 কে বিভাজন করলে একইভাবে F1 cos θ1 যেটা নদী বরাবর আর F1 sin θ1 যেটা পাড়ের দিকে অর্থাৎ অকার্যকর, একইভাবে F2 কে বিভাজন করলে নদী বরাবর F2 cos θ2, বাকি অংশ এবার F2 sin θ2। পার্থক্যটা কি? আগে অকার্যকর বা পাড়ের দিকে যে অংশটি কাজ করতো তা একই দিকে ছিল, এখন এখানে ভিন্ন ভিন্ন দিকে, অর্থাৎ দুই পাড়ের দিকে দুটি উপাংশ বিপরীতমুখী হচ্ছে। তো এক্ষেত্রে কার্যকর বলের কোনো পরিবর্তন হচ্ছে না, মোট হচ্ছে। তাহলে এক্ষেত্রে মোট আমরা দেখো এই পূর্বের বিভাজনই আমরা এখন নতুন করে লিখছি না, একই জিনিস, শুধুমাত্র যে অংশটুকু আমার লাগবে যে কার্যকর বল যেহেতু এটা একই দিকে দুইটি অংশ, তাহলে আমরা লিখব F1 cos θ1 প্লাস F2 cos θ2। রাইট, এখন অকার্যকর বা হাল দ্বারা যে বলটি নষ্ট হচ্ছে সেটা হবে এই দুটির বিয়োগফলের সমান। আমরা জানি না কোন অংশটি বেশি বা কোন অংশটি কম, কিন্তু যেহেতু বিপরীতমুখী তাহলে এদের অকার্যকর বল হবে, অকার্যকর বল বা হাল দ্বারা নষ্ট বল সমান সমান হবে F1 sin θ1 ডিফারেন্স F2 sin θ2। আমি ডিফারেন্স বা ব্যবধান চিহ্ন ব্যবহার করলাম এই কারণে, যেটি বড় হবে সেটা আগে বসবে এবং যেটার ভ্যালু কম সেটা শেষে বসবে। এটা তোমরা দেখলেই বা মান বের করলেই বুঝতে পারবে। অর্থাৎ এই পরিমাণ বল হাল দ্বারা এই হাল দ্বারা নিষ্ক্রিয় করা হবে। এখন এখানে বিশেষ ক্ষেত্র হতে পারে, দুটি বল যদি সমান হয় এবং সৃষ্ট কোণও যদি সমান হয়, তার মানে হচ্ছে কি, দেখো এটাও F, এই বলটিও F, এটাও থিটা এটাও থিটা, তাহলে এটা F cos θ, F sin θ সরি, এটা F sin θ। তার মানে বিপরীত দিকে যদি সমমানের দুটি বল কার্যকর হয় তাহলে এই F sin θ F sin θ একে অপরকে নিষ্ক্রিয় করবে। সেক্ষেত্রে হালের প্রয়োজন হয়তো নেই, কিন্তু এরকম বাস্তবসম্মত খুব কম।
কারণ উভয় ব্যক্তিদের সমান সমান বলে টানবে, এটা নাও হতে পারে। ভেক্টর বিভাজনের আরেকটি প্রয়োগ দেখব, যেটা সচরাচর তোমরা সবাই দেখে থাকো, লন রোলার টানা বা ঠেলা। এটা তোমরা দেখেছো সবচেয়ে বাংলাদেশের যে জনপ্রিয় খেলা ক্রিকেট, দেখবে যে ক্রিকেট খেলার শুরু হওয়ার পূর্বে এবং মাঝে যখন একটি ইনিংস শেষ হয় তখন আর একটা ইনিংস শুরু হওয়ার মাঝখানেও ক্রিকেট পিচটি দেখবে এক ধরনের ভারী লোহার একটা সিলিন্ডার আকৃতির রোলার দিয়ে টানা হয় বা ঠেলা হয়। ছোট্ট একটি ভিডিও আমরা একটু দেখে নেই। ভিডিওতে দেখা যাচ্ছে রোলারটি ঠেলতে লোকটির কষ্ট হচ্ছে, কিন্তু টানার সময় যথেষ্ট সহজেই রোলারটি টানছে। আচ্ছা, এখানে আমরা পাশাপাশি লন রোলার টানা এবং ঠেলা আমরা পাশাপাশি এর বিশ্লেষণ করব। দেখতে পাচ্ছ, এটা আমরা এই চিত্রটি আমরা একটা লন রোলার বোঝাতে চেয়েছি। এটা ভূমি, লন রোলার, এটা ও হচ্ছে তার ভর কেন্দ্র বা অভিকর্ষজ কেন্দ্র। তাহলে এই রোলারটির ওজন ডব্লিউ সমান mg, এটা সরাসরি নিচের দিকে কাজ করবে, এটা আমরা সবাই জানি। ধরি কোন এক ব্যক্তি রোলারটিকে এফ বলে টানছে, অর্থাৎ প্রযুক্ত বল কত এখানে এফ। তো আমরা আগেই শিখেছি এফকে বিভাজন করলে দুটো অংশ পাওয়া যাবে, আর এই প্রযুক্ত বলটি ভূমির সমান্তরালে বা ভূমির সাথে বা আনুভূমিক বরাবর যে থিটা কোণ তৈরি করছে। আচ্ছা, এখন যেদিকে কোণ সেটাকে আমরা ভূমি বা আনুভূমিক উপাংশ বলছি, বাকিটা উলম্ব। তাহলে এফকে বিভাজন করলে এফ কস থিটা, অর্থাৎ এই রোলারটিকে সামনে এগোনোর জন্য দায়ী, আর এফ সাইন থিটা ঊর্ধ্বমুখী অর্থাৎ ওজনের বিপরীতে কাজ করছে। তাহলে এখানে দেখি আমরা প্রযুক্ত বল হচ্ছে কত, এফ, আর রোলারটি টানার যে কোণ, সৃষ্ট কোণ, থিটা। তাহলে রোলারটির সামনে অগ্রসর হওয়ার জন্য যে বলটি কার্যকর সেটা হচ্ছে এফ কস থিটা। তাহলে কার্যকর বল এফ কস থিটা। আর রোলারটির প্রকৃত ওজন এফ সাইন থিটা কি? এফ সাইন থিটা হচ্ছে উলম্ব উপাংশ, মানে ওজনের বিপরীতে কাজ করছে। তাহলে ওজনের বিপরীতে প্রযুক্ত বল বিপরীতে প্রযুক্ত উপাংশ বল সমান এফ সাইন থিটা। আচ্ছা, প্রকৃত ওজন ডব্লিউ সমান mg। তাহলে ওজনের বিপরীত যদি একটি বল কার্যকর হয় তাহলে ওজনের কিছু অংশ এই বল দ্বারা প্রশমিত হবে, অর্থাৎ কমে যাবে, কিছুটা হলেও হ্রাস পাবে। তাহলে এটাকে আমরা বলছি আপত ওজন। তাহলে আপত ওজন ডব্লিউ প্রাইম সমান সমান আমরা লিখছি প্রকৃত ওজন মাইনাস এফ সাইন থিটা, রাইট। তাহলে টানার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রকৃত ওজন থেকে কিছু না কিছু বল বা কিছু ওজন কমে যাচ্ছে এই বলের দ্বারা। দেখা যাক ঠেলার ক্ষেত্রে কি হয়। ধরি একটি রোলার কোন এক ব্যক্তি এফ বলে ঠেলছে, তো সাধারণত ঠেললে একটু নিচের দিকেই প্রয়োগ হয় বলটি, সেই দিকটা আমরা দেখিয়েছি। এফ বল এখানে ঠেলছে, এই প্রযুক্ত বলও এখানে থিটা কোণ তৈরি করছে আনুভূমিকের সাথে বা ভূমির সমান্তরালে তার সাথে আর কি থিটা কোণ তৈরি করছে। তাহলে এফকে বিভাজন করলে একটা এফ কস থিটা একটা এফ সাইন থিটা। কিন্তু তাহলে এবার ওজন তো নিম্নমুখী, এটা তো আমরা সবাই জানি, ওজন ডব্লিউ সমান mg।
এফ এর একটি অংশ ভূমির সমান্তরালে, যেটা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য দায়ী। আর এফ সাইন থিটা এবার কিন্তু ঊর্ধ্বমুখী নয়, এবার ওজনের দিকে কার্যকর হচ্ছে, তাহলে এখানে ওজন কিছুটা বেড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে প্রযুক্ত বল এফ সৃষ্ট কোণ থিটা, তাহলে কার্যকর বল এফ কস থিটা, এবার ওজনের দিকে, বিপরীতে না, ওজনের দিকে সৃষ্ট উপাংশ বা উপাংশ বল এফ সাইন থিটা, রাইট। এবার প্রকৃত ওজন বলতে আমরা যেটা বুঝাচ্ছি যে কোনো ব্যক্তি যদি রোলারটিকে না টানে অথবা না ঠেলে তাহলে যে ওজন, প্রকৃত ওজন ডব্লিউ সমান সমান এমজি। তাহলে এবার আপাত ওজন হচ্ছে কত? ডব্লিউ প্রাইম সমান সমান, এই দুটি বল দেখো একদিকে, তার মানে যোগ হবে আমরা জানি, তাহলে এমজি প্লাস এফ সাইন থিটা, এটাকে আমরা ডব্লিউ ডবল প্রাইম বলি। আচ্ছা, তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? টানলে প্রকৃত ওজন থেকে কিছুটা হ্রাস পাচ্ছে, কার্যকর বল কিন্তু উভয় ক্ষেত্রে এক। দেখো কার্যকর বল যেটা হচ্ছে আমাদের এই যে কার্যকর বল এফ কস থিটা সেম। আমি যদি একই বল প্রয়োগ করি, ঠেলার সময় যে পরিমাণ বল দিচ্ছি, টানার সময় সেই পরিমাণ বল দিচ্ছি, তাহলে এবং কোণও যদি আমি একই কোণে প্রয়োগ করি, তাহলে কার্যকর বল কিন্তু সেম হচ্ছে টানার ক্ষেত্রে এবং ঠেলার ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে। কিন্তু টানার ক্ষেত্রে প্রকৃত ওজন থেকে কিছুটা কমে যাচ্ছে, আর ঠেলার ক্ষেত্রে প্রকৃত ওজন থেকে কিছুটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখছি যে, অর্থাৎ যদি আমরা এখানে চিন্তা করি সিদ্ধান্তটা কি, এখানে ডব্লিউ ডবল প্রাইম অর্থাৎ ডব্লিউ প্রাইম লেস দ্যান ডব্লিউ ডবল প্রাইম মানে কি? অর্থাৎ আপাত ওজন যে ক্ষেত্রে কম হবে সেক্ষেত্রে তো আমাদের সহজ কাজটা করতে, যেহেতু টানার ক্ষেত্রে আপাত ওজন কিছুটা হলেও কমে যাচ্ছে, সুতরাং এক্ষেত্রে আমাদের টানা আমাদের জন্য সহজ। তাহলে ঠেলার চাইতে টানা সহজ। তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছালাম যে হ্যাঁ, লন রোলার, অতএব লন রোলার ঠেলার চেয়ে টানা অধিক সহজ। ওকে।